दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए। ও মাগো, কোন শালা মারলি রে? ঘুরে দেখি সিমি আপু দাঁড়িয়ে আছে। আমি মেরেছি। মারলা কেন আমাকে? রাস্তায় মেয়ে দেখলেই গায়ক হয়ে যাস, তাই না? মানে আগে বলো, মারলা কেন? মেয়েটাকে দেখে গান গাচ্ছিলি কেন? কোন মেয়ে? আবার কেন মারলা? মিথ্যে বলতে বারণ করিনি তোকে। সত্যি বলছি, আমি কাউকে দেখে গান গাইনি। তাহলে গান কেন গাচ্ছিলি মেয়েটাকে দেখে? সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে। আপু বিশ্বাস করো, আমি এমনি গান গাচ্ছিলাম, মেয়েটাকে দেখে না। রাস্তায় গান গাচ্ছিলি কেন? ভালো লাগছে না তাই আর কি। এরপর থেকে যদি রাস্তায় গান গাস তাহলে তোর খবর আছে। কি হলো বল? আর গাইবো না। গুড। আজ ভার্সিটি যাবার সময় ডাকিসনি কেন? একটু কাজ ছিল তাই তাড়াহুড়ো করে চলে এসেছি। এখন চল, ভার্সিটিতে লেট হয়ে যাচ্ছে। চলো। আমরা দুজন হাঁটতে লাগলাম ভার্সিটি যাবার জন্য। যেতে যেতে পরিচয়টা দিয়ে দেই। আমি হলাম মোহাম্মদ রিফাত আলী, বাবা মায়ের একমাত্র সন্তান। আর এতক্ষণ যার ঝাড়ি খেলাম সে হলো নুসরাত জাহান সিমি। আমাদের বাসা পাশাপাশি। আমার থেকে 2 বছরের বড়। আমি অনার্স প্রথম বর্ষ আর সিমি তৃতীয় বর্ষে পড়ে। আজকের মার খেলাম কারণ আমি ভার্সিটিতে যাচ্ছিলাম রোমান্টিক একটা গান গাইতে গাইতে, কিন্তু আমি লক্ষ্য করিনি আমার সামনে দিয়ে মেয়ে যাচ্ছিল। কিন্তু সিমি সেটা দেখে ফেলে। বাকিটা তো দেখলেন। আমি তার থেকে সবসময় দূরে থাকতে চাই, কিন্তু সে আমাকে ছাড়ে না, সবসময় প্যারার উপর রাখে। আজ আমি ইচ্ছে করেই তাকে ভার্সিটি যাওয়ার জন্য ডাকিনি। সবসময় কড়া নজরের উপরে রাখে আমাকে। কোনো মেয়ের সাথে কথা বলতে দিবে না, ওটা করতে পারবো না। মানে এক কথায় সবসময় প্যারার উপর থাকি। আপনাদের এসব বলতে বলতে ভার্সিটি চলে এসেছি। এই শোন। বলো। মাথাটা নিচু করে চুপচাপ ক্লাসে গিয়ে ছেলেদের সাথে বসে পড়। প্রত্যেক দিন তো একই কথা বলো। কি বললি? না না, কিছু না। যা বললাম তা কর। আচ্ছা। ক্লাসে গিয়ে ছেলেদের সাথে বসে পড়লাম। আসলে প্রথমে আমি সিমিকে একটুকু ভয় পেতাম না। ভয় পেতে শুরু করেছি যখন আমার এসএসসি পরীক্ষা চলে। ছোটবেলা থেকেই সিমি আর আমরা পাশাপাশি বাসায় থাকি, যার দরুন ওদের সাথে অনেক ভালো সম্পর্ক। সিমি অনেক ভালো ছাত্রী, তাই আমাকে পড়ায়। এসএসসির সময় সিমি আমাকে নিয়ে যেত পরীক্ষা দিতে আর নিয়ে আসতো। গণিত পরীক্ষা শেষ করে বাইরে এসে দেখি সিমিকে একটা ছেলে প্রপোজ করছে। সেদিন সিমি তাকে এমন মার মেরেছে কি বলবো ভাই। সেদিন দেখতে পাই সিমির আলাদা রূপ। আর সেদিন থেকেই সিমি আমাকে প্যারার উপর রাখে। সেদিন থেকে আজ পর্যন্ত সিমির মুখের উপর তর্ক করিনি। তারপরেও সিমি আমাকে মারে। বাচ্চা ছেলে পেয়ে এত নির্যাতন আল্লাহ কিন্তু সহ্য করবে না বলে দিলাম। মেয়েদের কথা বাদ দেই, সিমি তো আমাকে ছেলেদের সাথেও মিশতে দেয় না। আমার কাছে একটা স্মার্টফোন পর্যন্ত নেই, শুধুমাত্র সিমির কারণে। স্মার্টফোন পেলে নাকি আমি খারাপ হয়ে যাব, কিন্তু সে নিজে আইফোন চালায়। ভাবনায় ছেদ পড়ল যখন ক্লাসে স্যার এলো। ক্লাস করে বসে আছি, সবাই মেয়েদের সাথে গল্প করছে আমি ছাড়া। কারণ সিমি আপু সব মেয়েদের বারণ করেছে যাতে কেউ আমার সাথে কথা না বলে। তারপরেও একদিন একটা মেয়ে এসে আমার সাথে ভাব জমাচ্ছিল। সেদিন সিমি আপু মেয়েটার চুল অর্ধেক করে কেটে দেয়। সিমি আপু দেখতে প্রচণ্ড সুন্দরী, যেমন সুন্দর তেমনি রাগী। ক্লাসে বোরিং লাগছে, তাই ভাবলাম কলেজের পিছনে পুকুর পাড়ে যাই। সিমি আপু আমাকে ক্লাস থেকে বের হতে নিষেধ করেছে, তবে এখানে ভালো লাগছে না, তাই চলে গেলাম পুকুর পাড়ে। বসে আছি, কে যেন কাঁধে হাত দিল। তাকিয়ে দেখি অবন্তী আপু। অবন্তী আপু সিমি আপুর সাথে পড়ে। একা একা কি করছো এখানে? ভালো লাগছে না তাই বসে আছি। আমি বুঝতে পারি? না। কেন? আপু বকবে। ও আমার বেস্টি, আমাকে কিছু বলবে না। আমাকে মারবে। কিছু হবে না। অবন্তী আপু আমার গা ঘেঁষে বসে পড়ল। আমার ভয় করছে, সিমি যদি দেখে তাহলে তো আমি শেষ। রিফাত, বলেন। আমাকে তোমার কেমন লাগে? ভালো। আর কিছু না? মানে? তোমাকে একটা কথা বলবো। বলেন।
আমি তোমাকে ভালোবাসি। কি বলছেন? হ্যাঁ রিফাত, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাকে জড়িয়ে ধরে? এটা সম্ভব না। কেন? কারণ আমি কিছু বলতে যাব, আর তখনই সিমি আপু অবন্তী আপুকে চড় দিল। চরের টাল সামলাতে না পেরে অবন্তী আপু পুকুরে পড়ে যায়। আমার ভয়ে হাত পা কাঁপতে লেগেছে। যে নিজের বেস্ট ফ্রেন্ডকে চর মেরে পুকুরে ফেলে দিতে পারে, সে অন্য ছেলেকে মারতে ছাড়বে না। এটা তুই কি করলি? তোর ভাগ্য ভালো যে শুধু চর মেরেছি, অন্য কেউ হলে এতক্ষণে হাসপাতালে পৌঁছে দিতাম। কিন্তু তুই চুপ কর অবন্তী। হা আরামজাদা, তোর অনেক সাহস হয়েছে তাই না? অনেকবার বেড়েছিস। আপু আমি কি করলাম? তুই আবার কি করবি? তুই তো কচি খোকা। আপু আমাকে ইনসাল্ট করবে না। আজ শুধু বাসায় আয়, তুই তোকে দেখছি। আপু। সিমি আর আমার কোনো কথা না শুনে হন হন করে বাসায় চলে গেল। আমি তো কিছু করি না, তাও আমাকে বকা দিল। বকা তো দিল, এখন আবার হুমকি দিয়ে গেল বাসায় যদি যাই বাইরেই তো চর মারে। না জানি বাসায় কি করে বসে। আমার মতো নিরীহ ছেলে পেয়ে এত অত্যাচার করছে। আব্বু আম্মুও আমার কথা শুনে না। সিমি যা বলবে তাই ঠিক। এই কি ভাবছো? আমাকে তুলো। আসুন। আমি অবন্তী আপুর হাত ধরে উপরে তুললাম। থ্যাঙ্কস। অবন্তী আপু জড়িয়ে ধরেছিল। কোথা থেকে সিমি এসে আবার আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। অবন্তী আপু আমাকে জড়িয়ে ধরেছিল, যার কারণে দুজনেই পুকুর পড়ে যাই। আপু এটা কি করলা? এটা তো কিছুই না, বাসায় চল, মজা দেখাচ্ছি। ভাগ্যিস পুকুরে হাঁটু অব্দি পানি, বেশি পানি থাকলে ডুবে যেতাম। ওঠ হারামি, ওঠ। আমার কলার ধরে আমাকে টেনে তুললো পুকুর থেকে। আমাকে উঠাও। হাত দিন। সিমি আপু আমার হাত নামিয়ে দিল। একাই উঠে আয়, বেশি পানি নেই। এরপর আর দাঁড়িয়ে না থেকে সিমি আমাকে সারা রাস্তা আমার কলার ধরে টেনে নিয়ে এসেছে। রাস্তায় সবাই তাকিয়ে হাসছে। আমার লজ্জা কম, ভয় বেশি লাগছে। বাসায় গিয়ে মেরে না ফেলে দেয় আমাকে। আপু ছাড়ো। বেশি বকিস না। সবাই দেখে হাসছে। যে যা খুশি করুক, তুই চুপচাপ চল। আমিও তার কথা মতো চলতে থাকলাম। ওর বিরুদ্ধে গেলে আবার কি করে বলা যায় না। সিমি আমাকে টানতে টানতে ওদের বাসায় নিয়ে গিয়ে ওর রুমে ঢুকিয়ে ভিতর থেকে রুম লক করে দিল। আপু আমাকে যেতে দাও, না হলে ভিজে থাকলে জ্বর চলে আসবে। ন্যাকামি করিস তাই না? আপু সত্যি বলছি। আজ তোর ভাগ্যে শনি পড়েছে। যা করার পরে করিও, এখন যেতে দাও প্লিজ। ঠিক আছে, তবে যাবার আগে 150 বার কান ধরে উদ্বোস কর। এতবার করতে তো অনেক সময় যাবে, আর অনেক কষ্ট হবে। যাবার উপায় থাকলে এটাই, আর না হলে বসে থাক। আপু তুমি তো জানো, বেশিক্ষণ ভিজে থাকলে আমার জ্বর হয়, আর জ্বর হলে আমার খুব কষ্ট হয়। যেতে চাইলে কান ধরে উদ্বোস কর, না হলে বসে থাক। আমি জানি এই মেয়ে খুব জেদি, তাই তার কথা মতো 30 মিনিটে 150 বার উঠবস করলাম। তারপর আমাকে যেতে দিল। শরীর খারাপ করছে, তার উপর এতবার উঠবস করার কারণে শরীর দ্বিগুণ খারাপ করছে। বাসায় গিয়ে গোসল করে শুকনো কাপড় পরে গেলাম। আমার এখন অনেক ঘুম পাচ্ছে, তাই চোখ বুজতেই ঘুম চলে এলো। ঘুম থেকে উঠে দেখি পাশে ডাক্তার বসে আছে, আর আম্মু আর সিমি আর চাচি দাঁড়িয়ে আছে। চাচি হলো সিমির আম্মু। এখন কেমন লাগছে বাবা? ভালো না। ভয় পাওয়ার কিছু নেই, জ্বর হয়েছে। এই ওষুধগুলো কয়েকদিন খেলেই জ্বর ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে গেল। নে কিছু খেয়ে নে। জ্বরের কারণে রুচি নেই। তা বললে তো হবে না, ওষুধ তো খেতে হবে। না খাবো না। বাবা খেয়ে নে। না খাবো না। ওই চুপচাপ খা। আমি ওর ধমকে আরো ভয় পেয়ে গেলাম। ওর কারণে জ্বর হয়েছে, আবার কি যে করবে, তাই চুপচাপ খেয়ে ওষুধ খেয়ে নিলাম, না হলে বিপদ আছে। ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। শরীরটা খুব খারাপ করছে। জ্বর হলে আমার অনেক কষ্ট হয়। রাতে যখন ঘুম ভাঙলো তখন আমি ভয় পেয়ে গেলাম, আর বড্ড অবাকও হলাম, কারণ আমার পাশে সিমি আপু বসে আছে, একটা কাপড় পানিতে ডুবাচ্ছে, মানে আমাকে জলপট্টি দিয়ে দিচ্ছে। কারণ এখানে অসুস্থ বলতে শুধু আমি রয়েছি। কিন্তু এখন বাজে রাত 2টা। এত রাত পর্যন্ত সিমি আমার রুমে আছে, তাও আবার একা, আর সব থেকে বড় কথা আমার সেবা করছে। কি হলো, ঘুম থেকে উঠলি কেন? ঘুম ভেঙে গেল। খুব কষ্ট হচ্ছে না রে তোর? জ্বর হলে তো কষ্ট হবেই।
সরি রে, আসলে আমি শুধু তোকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম, তবে এত বড় না। না ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে কি? না ততটা না। সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছে, তবে ও তো এমনিতেই কাঁদছে, কষ্টের কথা বললে হয়তো আরো কষ্ট পাবে। আচ্ছা এখন ঘুম যা। তুমি এত রাতে এখানে কেন? তোর জ্বর তো আমার কারণেই তো তোর জ্বর হয়েছে, তাই তোর সেবা করছি। হতে পারে। এখন ঘুমা তো। ঘুম আসছে না। কেন? মাথা ব্যথা করছে। আচ্ছা চোখ বন্ধ কর, আমি মাথা টিপে দিচ্ছি। না থাক, আর কত কষ্ট করবে আমার জন্য। বেশি না বুঝে যা বলছি কর। আমি চোখ বন্ধ করে নিলাম। সিমি আমার একদম কাছে এসে আমার কপালটা টিপতে লাগলো। বেশ আরাম লাগছে। কপাল টিপার পর আমার চুলে হাত বুলাতে লাগলো। আমার প্রায় ঘুম চলে এসেছে, কিন্তু সিমি বলে উঠল, ঘুমিয়ে গেছিস? আমি চোখ খুললাম, কারেন্ট চলে গেছে, তাই রুম অন্ধকার রয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে। কারেন্ট না থাকার কারণে সিমি বুঝতে পারিনি আমি জেগে আছি। সিমি আমার কোনো সারা শব্দ না পেয়ে ভাবলো আমি ঘুমিয়ে গেছি। আমার মুখের উপর গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি। এটা সিমি, কারণ রুমে তো আর কেউ নেই। সিমি আমার আরও কাছে এলো। আমি ভাবলাম আজ হয়তো কিছু একটা পাবো। আমার হার্টবিট দ্রুত হচ্ছে, ধুকপুক করেই যাচ্ছে, কিন্তু সব আশা শেষ হয়ে গেল মুহূর্তেই। সিমি আমার কপালে তার ঠোঁট লাগিয়ে রাখলো কয়েক সেকেন্ড, তারপর আবার কিছুক্ষণ চুলগুলো টেনে দিল। বৃষ্টি বেড়েই চলেছে আর বজ্রপাত হচ্ছে। এত জোরে বজ্রপাত হচ্ছে যে আমিও ভয় পেয়ে যাচ্ছি। সেখানে সিমি তো মেয়ে মানুষ। প্রথম কয়েকবার সিমি ভয় পেলেও আমাকে জড়িয়ে ধরেনি, তবে বজ্রপাত অনেক হচ্ছে, যার ফলে সিমি কাঁথার তলে ঢুকে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। কোথায় সে আমার বুকে শুবে তা না, আমাকে তার সাথে জড়িয়ে ধরলো, তাও অনেক জোরে চেপে ধরে আছে। আমারও অনেক ভালো লাগছে। প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে কতটা যে শান্তি লাগে সেটা শুধু তারাই জানে যারা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, আমি সিমিকে ভালোবাসি। সিমিকে ভালোবাসি কলেজ লাইফের শুরু থেকে। কখনো ভালোবাসার কথা বলিনি, কারণ সে আমার বড়। আমি জানি না ও আমাকে ভালোবাসে কিনা, তবে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। তাই তো এত মার খাবার পরেও তার কাছে যাই। আমিও সিমিকে পরম যত্নে জড়িয়ে ধরলাম, এমনভাবে জড়িয়ে ধরলাম যাতে মনে হয় ঘুমের ঘোরে আছি। সিমিও আমাকে পরম আদরে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হয়তো আমাকে ছোট ভাই মনে করে জড়িয়ে ধরে আছে, তবে আমি তাকে প্রিয়জন বলে জড়িয়ে ধরে আছি। বাইরে বৃষ্টি হচ্ছে, রুমের মধ্যে আছি, থমথমে নীরব পরিবেশ। এক খাটে ছেলে মেয়ে এক কাঁথার তলে জড়িয়ে ধরে শুয়ে আছি। এতক্ষণ যদি কাপড় হতাম তাহলে কত কি নাই ঘটত। মনের মধ্যকার শয়তান মাঝে মধ্যে জেগে উঠছে, তবে নিজেকে আটকে রাখছি। না হলে হয়তো সিমি আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। আমি যাই পারি না কেন, প্রিয় মানুষগুলোর অবহেলাটা একদম সহ্য করতে পারি না, তাই অনেক কষ্টে নিজেকে আটকে রাখার চেষ্টা করছি। আমি সিমির বুকে এতটাই মিশে আছি যে তার শরীরের ঘ্রাণ পাচ্ছি। ওর ঘ্রাণে আমাকে আরও পাগল করে দিচ্ছে। না, যে করেই হোক নিজেকে আটকে রাখবো, ভোর হলেই বাঁচি। তবে আজ মনে হচ্ছে রাতটা কাটতে চাইছে না। বাইরে আরও জোরে বজ্রপাত হলো। সিমি ভয় পেয়ে কাঁথা দিয়ে মুখ ঢেকে নিল আর আরও নিচে নেমে এলো। এবার সিমির মুখ আর আমার মুখ একদম সামনাসামনি। ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। অনেকক্ষণ এভাবে চলছিল আর আমি নিজেকে আটকে রাখার চেষ্টা করছি। ছেড়ে চলে যাব তাও পারছি না। সিমি আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। সিমি তার মুখ একদম আমার মুখের কাছে আনলো। মনে হচ্ছে আমার পুরো মুখটার ঘ্রাণ নিচ্ছে। একটু পর সিমি আমার ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে এলো, এতটাই কাছে যে আমি তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। দুজনেরই সেম অবস্থা, কেউ কাউকে ছাড়ছে না, কিন্তু একটু পরে সিমি আমাকে তার কাছে থেকে ছাড়িয়ে নিল। কি করছিস কি? না মানে বদপোলা, বড়দের কেউ এভাবে কিস করে? না মানে আমিও। আমি কি তোর বউ নাকি প্রেমিকা যে আমাকে কিস করিস? না আমাকে ভালোবাসিস তুই? সরি আপু। কিস করার পর আপু বলছিস, লজ্জা করে না তোর? মন খারাপ হয়ে গেল। কি হলো, কথা বল। আর হবে না। ভুল করেও আর কোনোদিন আমার সামনে আসবি না, তুই বুঝেছিস? ফজরের আজান দিতে শুরু করেছে মসজিদে, তার মানে সকাল হয়ে গেছে। সিমি চলে গেল বাইরে। আমি খুবই কষ্ট পেলাম। সিমিকে না দেখে তো আমি থাকতেও পারবো না। ওকে না দেখলে আমার দিন অসম্পূর্ণ থেকে যায়। যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন মামাতো বোনের বিয়ের কারণে গ্রামে যেতে হয়েছিল। সিমিকে আম্মু নিয়ে যেতে চেয়েছিল, তবে সিমির পড়া ছিল তাই সে যায়নি। গ্রামে যেতে 4 ঘন্টা সময় লেগেছিল। সেদিন সিমিকে দেখতে পাইনি। সেদিন মনটা খুব খারাপ লাগছিল, তাই সন্ধ্যার দিকে আমি আবার বাসায় চলে আসি শুধুমাত্র সিমিকে দেখার জন্য। সিমিকে শুধুমাত্র একটাবার দেখার জন্য কত কি না করেছি, আর এখন তার সামনে যেতে বারণ করে দিল।
তার সামনে যেতে বারণ করেছে। দেখতে তো বারণ করেনি, এক রাতেই জ্বর ঠিক হয়ে গেল। আগে 1 সপ্তাহ না হলে ঠিক হতো না। ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে আছি আর রাতের কথা ভাবছি। এখন আমার নিজের উপর রাগ হচ্ছে। কেন যে কিস করতে গেলাম? কিস না করলে হয়তো এখন সিমি আমার সাথে কথা বলতো। আম্মু আমাকে খাবার দিয়ে গেল। আমি হালকা নাস্তা করে ওষুধ খেয়ে শুয়ে থাকলাম। একা একা ভালো লাগছে না, তাই ভাবলাম ভার্সিটিতে গিয়ে কয়েকটা বন্ধু বানিয়ে নেই। কারণ এখন সিমি আর আমার সাথে কথা বলবে না, সেহেতু এখন আমি স্বাধীন, যা ইচ্ছে করে বেড়াবো। ভার্সিটিতে গিয়ে ক্লাসে কয়েকটা ছেলে বন্ধু বানালাম আর কয়েকটা বান্ধবী বানালাম। আজকে সিমি আসেনি ভার্সিটিতে। ক্যান্টিনে বসে কফি খাচ্ছিলাম আর তখন অবন্তী আপু এলো। কি করছো? কফি খাচ্ছি, খাবে? হুম। তারপরে অবন্তীর জন্য কফি নিয়ে এনে গল্প করতে বসলাম। আচ্ছা, কথাটার ব্যাপারে কি ভাবলা? কোন কথা? প্রপোজটার। আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? হুম। অবন্তী এসে জড়িয়ে ধরলো। কিছু করার নেই আমার। সিমি তো আমাকে না করে দিল, তার জন্য সারা জীবন দেবদাস হয়ে থাকবো নাকি? এখন সবকিছু করে বেড়াবো যেসব সিমি আমাকে করতে বারণ করেছিল। চলো সোনা, পার্কে যাই। এখনো প্রেম শুরু হয়নি আর পার্কে যাবা? গেলে ক্ষতি কি? আজ না, শরীর খারাপ করছে। ওকে, বাই। কাল ভার্সিটি আসবা। মুয়া। অবন্তী আমার গালে কিস করে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে দেখি সিমি আমার রুমে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। অবন্তী আজ তোকে জড়িয়ে ধরে কিস করেছিল? কি হলো বল? আমি সিমির দিকে নজর না দিয়ে ফ্রেশ হয়ে বাইরে আড্ডা দিতে চলে গেলাম। সিমির সাথে কথা বলবো না, সেই তো বারণ করেছে। মোড়ে বসে আড্ডা দিয়ে রাত 8টায় বাসায় গেলাম। বাসায় ঢুকতেই সিমির সামনে পড়লাম। এতক্ষণ কোথায় ছিলি? আমি কোনো কিছু না বলে রুমে চলে আসলাম। পরদিন ভার্সিটি যেতে লেট হলো। ভার্সিটিতে ঢুকতেই দেখি ছেলে মেয়ে সবাই এক হয়ে কি যেন দেখছে। আমিও উৎসাহিত হয়ে উকি দিলাম। উকি দিয়ে দেখলাম সিমি অবন্তীকে থাপ্পড় মেরে চলেছে। আমি সিমিকে সরিয়ে দিলাম। অবন্তীর দিকে তাকিয়ে দেখি ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে আর চেহারার বাজে অবস্থা করে দিয়েছে সিমি। অবন্তী আমাকে দেখা মাত্রই আমার বুকে চলে এলো। হারামজাদি, ছাড় ওকে। অবন্তী আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, অনেক ভয় পেয়েছে। রিফাত, তুই ওকে ছেড়ে দে, ওকে আজ মেরেই ফেলবো। তোর সাহস কি করে হয় অবন্তীকে মারার? তুই ওর জন্যই আমাকে মারলি? মারলাম। আজ রাতে তোর খবর আছে। কি করবি তুই? সেটা রাতে দেখতে পাবি। সিমি চলে গেল। অবন্তীকে শান্ত করে জিজ্ঞেস করলাম সিমি কেন মারলো। অবন্তী বলল, সিমি যখন জানতে পারলো তোমার সাথে আমার প্রেম চলছে, তখন সিমি আমাকে বলল যাতে তোমাকে ছেড়ে দিই। আমি না বলাতেই সিমি আমাকে এভাবে মারলো। আচ্ছা এখন বাসায় যাও। অবন্তীকে বাসায় পাঠানোর পর আমি বাসায় গেলাম। নে পাঞ্জাবিটা পরে আয়। কেন? তোর বিয়ে দিব। কার সাথে? সিমির সাথে। কাজের বুয়াকে বিয়ে করব তাও ভালো, কিন্তু সিমিকে বিয়ে করব না। কি বললি? করবো তো, রাগ করো কেন? আব্বু এখন সিরিয়াস মোডে আছে, তাই কিচ্ছু করতে পারলাম না। বাধ্য হয়ে বিয়েটা করে নিলাম। মনে মনে লাড্ডু ফুটছে আমার। আজ প্রথম বাসর রাত, তাও প্রিয়জনের সাথে। বাসর করে ঢুকে গেলাম। সিমি খাটে বসে আছে। আমি দরজা আটকে তার কাছে গেলাম। তুমি আব্বুকে কি বলেছো যে আজ বিয়ে দিল? কেন? আমাকে ভালোবাসো বললেই তো হতো, বিয়ে কেন করলে? তোমাকে শায়েস্তা করার জন্য। আপু মাফ করে দাও, আর হবে না। বউকে আপু ডাকে লজ্জা করে না? তার মানে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো? তুমি আব্বুকে কি বলেছো যে আজকেই বিয়ে দিল? আমি বলেছি আমার গর্ভে তোমার সন্তান রয়েছে, বিয়ে না দিলে সুইসাইড করব। ব্যাস, বিয়ে হয়ে গেল। তাহলে তো তোমার মিথ্যেকে সত্য করতে হবে। একদম না। আজ কিছু শুনবো না। আমার লজ্জা করছে। লাইট অফ করে দিচ্ছি। লাইট অফ হয়ে গেল। এখন আমি মিশনে গেলাম। মিশন শেষে আবার আসবো।